তাকে ক্লিয়ারিটি কি এটা বলে দেওয়া যায় যে এই ঋণটা এই যোগে যখন আপনি নিচ্ছেন আপনি মেটাতে পারবেন, আর এই যোগে নিচ্ছেন মানে মেটাতে পারবেন না, কোন যোগে নেবেন? আর্থিক অবস্থা আপনার যাই হোক না কেন, যোগ এখানে কিন্তু আপনার জীবনে যোগ করবে না বিয়োগ করবে সেটা কিন্তু একটা বড় ইন্ডিকেশন। একদম একদম। এই বিষয়টা হচ্ছে একটা গ্রহ তার দশা ভোগ করছে, এই দশাকালে দেখাচ্ছে সে আপনাকে ঋণ করাবে, এবং সেই দশা চেঞ্জ হওয়ার পর শুভ গ্রহের দশা আসছে না অশুভ গ্রহের দশা আসছে, মানে আপনার লগ্ন চার্ট অনুসারে যদি দেখা যায় শুভ গ্রহের দশা আসছে, তাইলে ঋণটা যদি নেন ঋণটা কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন একটা স্মুথলি। আর যদি অশুভ গ্রহের দশা আসে তাইলে কিন্তু আপনি পরিশোধ করার ক্ষেত্রে হিমশিম খেয়ে যাবেন। আমরা বিভিন্ন গল্পে পড়েছি, মানে ধরুন এই যে রাজার একটি নীলা ছিল, সেই নীলা আবার পরবর্তী প্রজন্ম ধারণ করলো, সেই আবার মারা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি রূপকথার গল্পে পড়েছি। এখন এই তো রূপকথার গল্প এখন এই জ্যোতিষের এপিসোড করতে এসে দেখছি আমি, যেটা না এ রূপকথা সব কথা রূপের নয়, কিন্তু বড় কুৎসিত রূপের কথা এবং বড় বাস্তব কথা। মজার জায়গা কি জানেন, ষষ্ঠপতি ষষ্ঠে থাকলে ভালো। হুম, একদম। ঋণের অধিপতি, ঋণের ঘর ষষ্ঠ, ষষ্ঠপতি ষষ্ঠে থাকলে ভালো। তিনি কিন্তু ঋণ করতে দেবেন না, বরং সম্পদ তৈরি করে দেবেন। এই ষষ্ঠপতি দুস্থানে গেল, প্রত্যারী, সাধক, বধ, এইসব তারাই বসে গেল, ভাববেন। তাইলে কিন্তু প্রত্যারী মানে কি জানেন, আপনি বারবার চেষ্টা করে কোনো মতে সেই ঋণটা শোধ করতে পারবেন না, লেঠেলা। আচ্ছা, সাধক বলতে বহু চেষ্টা করছেন, বহু পরিশ্রম করছেন, এই ঋণটা পরিশোধ হবে, আপনাকে এমনভাবে আপনাকে পর্যুদস্ত করে পরিশোধ করাবে যেটা আপনার সারা জীবন মনে থাকবে। আর যদি অষ্টমে গিয়ে বদতারায় বসে যাচ্ছে, অষ্টমে গেলে ঠিক আছে, কিন্তু বদতারা যদি পেয়ে যাচ্ছে ওই ঋণই হয়তো আপনাকে মৃত্যুর কারক হয়ে দাঁড়িয়ে যাবে। আজকের এপিসোড যারা দেখছেন বাকিদেরকে এই এপিসোডটা পাঠাবেন, এই অংশটাও পাঠাবেন। যে আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো, স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে মা নর্মদার যে মাহাত্ম্যকথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার, শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। আজকের এপিসোডে আমরা কথা বলবো বৃষ রাশি এবং বৃষ লগ্নের যারা মানুষজন আছেন তাদের জীবনে মূলত ঋণ কোন জায়গা থেকে তাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে এবং তাদের ঋণ নেওয়া কতখানি সহজ, এবং সেই ঋণ পরিশোধ করতে গেলে কতখানি ক্ষতির সম্মুখীন হতে হয় তাদেরকে। মানে ধরুন আপনি ঋণ নিয়েছেন, ঋণ কিছুতেই মেটাতে পারছেন না, এদিকে ইন্টারেস্টের পর ইন্টারেস্ট চলে যাচ্ছে। আপনি ঋণ করে একটা ফ্ল্যাট নিয়েছেন, যার ঋণ আপনি মেটাতে পারলেন না, ফ্ল্যাটটাও গেল, এদিকে এতদিনের এই যে ঋণ মেটাচ্ছিলেন সেই টাকাটাও কিন্তু গেল। আমরা বিভিন্ন জায়গা থেকে আলোচনা করব এবং আপনারা এর আগের যে সমস্ত এপিসোডে প্রশ্ন করেছেন, বিভিন্ন জায়গা থেকে অনেকে ঋণগ্রস্ত হয়েছেন, ঋণ মেটাতে পারছেন না, আপনারা লিখেছিলেন, সেই জায়গা থেকে কারণ খুঁজব। তবে আজকের এপিসোড শুরু করার আগে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য যেমন অনুরোধ জানাবো, ঠিক তেমনিভাবে বলবো যারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং বাকি এপিসোডগুলো আপনি দেখবেন, আপনার রাশি লগ্ন ছাড়াও এপিসোড দেখবেন। কেননা ঋণ নিয়ে আমরা এই ছোট্ট সামান্য আধ ঘন্টার একটা কনভারসেশন যদি করি, আসলে পুরো কনভারসেশন তাতে হয় না। 100 ঘন্টা 150 ঘন্টা কথা বলতে হবে ঋণের জায়গা থেকে। ঋণ বহু রকমভাবে হয়। আমি একেবারে শুরুতে গোবিন্দদা আপনাকে জিজ্ঞেস করবো যে ধরুন এই যে ঋণ মানুষের জীবনে যে হয়, কত প্রকারের ঋণ হতে পারে বলুন তো আপনি? প্রকার তো সংখ্যায় বলা যাবে না, অসংখ্য ধরনের ঋণ হতে পারে। তো এই জায়গায় আমাকে যদি জ্যোতিষী আঙ্গিকে বলতে হয় তাইলে দ্বাদশ ঘরেই কিন্তু ঋণ দেখা যাচ্ছে। আচ্ছা, লগ্ন থেকে ঋণ মানে শরীরের বিষয় নিয়ে ঋণ, সঞ্চয়ের ঘাটতি থেকে ঋণ, যোগাযোগ থেকে ঋণ। প্রশ্ন করতে পারেন কিভাবে যোগাযোগ থেকে ঋণ, আপনি বলে নিন তারপরে আসবো। চতুর্থ স্থল থেকে ঋণ, মায়ের শরীর স্বাস্থ্য, মানে পরিবারের জিনিস কেনাকাটা, শৌখিনতা ইত্যাদি, বিদ্যা পড়াশোনা, এইসব ঋণ হতে পারে। এবারে
শত্রুতার কারণে ঋণ আসতে পারে, মালি মোকদ্দমা চালাতে গিয়ে, বৈবাহিক কারণে ঋণ আসতে পারে, ব্যবসার কারণে ঋণ হতে পারে, কোনো অসুস্থতার কারণে ঋণ হতে পারে। এটা আবার ধর্মীয় কারণে ঋণ হতে পারে, তার ভাব আলাদা। উপার্জন করতে গিয়ে ঋণ হতে পারে, আবার অতিরিক্ত ব্যয়ের জন্য মোক্ষের কারণে ঋণ হতে পারে। 12টা ঘরেই কিন্তু ঋণ হচ্ছে, কিন্তু বিশ্লেষণ করতে গেলে একটা এপিসোডে সম্ভব নয়। একদম তাই। সেই কারণে বাকি এপিসোডগুলো দেখার জন্য মানে বলছি আর কি, যে ঋণ বহু রকম জায়গা থেকে হয়। আমি একটা সিচুয়েশন দিচ্ছি আপনাকে, বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকার জীবনেই যে কেবল এই সিচুয়েশন ফিট বসবে তা না, না, সমস্ত রাশি লগ্নের যারা মানুষজন আছেন তাদের জীবনে ঋণ আসলে একটা অশুভ গ্রহের যে সংযোগ, তার যে অশুভ প্রভাব। ঋণ আসলে একটা ক্ষতি, যে ক্ষতি আপনাকে পূরণ করতে গেলে দুবার আপনাকে এফোর্ট দিতে হবে, দুবার আপনাকে এফোর্ট দিতে হবে। মানে ধরুন আপনি কারোর কাছ থেকে 100 টাকা নিলেন, সেই 100 টাকা আপনি খরচ তো করে ফেললেন, বাট তাকে মেটাতে গেলে দেখবেন কোথাও থেকে আপনাকে 200 টাকার বেশি আয় করতে হচ্ছে, অবশ্যই। তবে গিয়ে এই 100 টাকাটাকে আপনি মেটাতে পারছেন, বা মেটাতে মেটাতে সুদ চলে যাচ্ছে। হ্যাঁ, আরও যাচ্ছে। একটা কথাই আছে না, মানে ঘোড়ার চেয়ে সুদ দৌড়াই বেশি। একদম তাই। আমি এইরকমই একটা কমেন্ট আমি ওনাদের থেকে, ওনাদের জীবনে, দেখুন মানুষ যখন সে তার সাংসারিক প্রয়োজনে ভাড়া বাড়িতে আছে, ভাড়া বাড়িতে থাকার যে নানান ধরনের উৎপাত যেগুলো আর কি, মানে অহেতুক বাড়িওয়ালার জায়গা থেকে যেগুলো পাওয়া যায়, তারা তাদের কর্মের জায়গা থেকে তারা ভাবলো যে ঠিক আছে, এবারে আমরা নিজেদের একটা ফ্ল্যাট আমরা নিতে পারি। ফ্ল্যাট বুক করেছে। সেই ফ্ল্যাট বুক করার 3-4 বছর পরে এমন একটা আর্থিক সংকটের মধ্যে জীবনটা গিয়ে দাঁড়িয়েছে, ইএমআই দেবে কি, মানে খাওয়ার পয়সা নেই, গয়নাগাটি যেটুকু যা ছিল সেইটুকু বন্ধক দিয়ে, কে চট করে বিক্রি করতে চায়, যে বন্ধক দিয়ে আমি অন্তত এদিক থেকে মেটাতে থাকি, ফ্ল্যাটের যে ইএমআই যেটা আছে আমি সেটা মেটাতে থাকি। ধরুন ফ্ল্যাটের দাম হচ্ছে 24 লাখ টাকা, কথার কথা বলছি। এবার তার গয়না আছে 7-8 লাখ টাকা, সে কি চাইবে যে 7-8 লাখ টাকা আমি খরচা করে ফেলি, বিক্রি করে 7-8 লাখ দিয়ে তো আমার মানে ইএমআইটা বন্ধ হবে না, না, ফ্ল্যাটটা তো পুরোপুরি আমার হয়ে যাচ্ছে না, নামে আছে ব্যাংকের। এই সিচুয়েশনে তিনি কি করছেন, যে তার গয়নাগুলোকে বন্ধক দিচ্ছেন, সেখান থেকে তিনি ইএমআইটা মেটাচ্ছেন। তাহলে কি হলো, আপনি যেদিকে ফ্ল্যাটের ইএমআই মেটাচ্ছিলেন সেখানে কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে দেখবেন আগে সুদের টাকাটা ব্যাংক নিয়ে নেয়, আর আপনি আরেকটা জায়গায় গয়না রেখেছেন, সেখান থেকেও কিন্তু আপনি সুদে টাকাটা নিয়েছেন। তাহলে সুদে টাকা নিয়ে কোথাও একটা সুদের টাকা মেটানো চলছে, প্রক্রিয়া চলছে, তো ডবল এফেক্ট, ডবল এখানে জায়গাটা কাজে লাগছে। আমার প্রসঙ্গ হচ্ছে, প্রশ্ন যেখানে একদম শর্টে, কোনো জাতক বা জাতিকা তার জীবনে ধরুন এই ধরনের 24 লক্ষ টাকার একটা যখন তিনি ঋণের যাচ্ছেন, যেটা তিনি আগামী 15 বছরে, আগামী 20 বছরে তিনি মেটাবেন বলে একটা চুক্তিবদ্ধ করছেন, তার আগে যদি ভাগ্যকেন্দ্রে যোগাযোগ করে, আমাদের এখানে সামান্য তো ফিজ, 24 লক্ষ টাকা নিশ্চয়ই ফিজ না, তাকে ক্লিয়ারিটি কি এটা বলে দেওয়া যায় যে এই ঋণটা এই যোগে যখন আপনি নিচ্ছেন আপনি মেটাতে পারবেন, আর এই যোগে নিচ্ছেন মানে মেটাতে পারবেন না, কোন যোগে নেবেন? আর্থিক অবস্থা আপনার যাই হোক না কেন, যোগ এখানে কিন্তু আপনার জীবনে যোগ করবে না বিয়োগ করবে, সেটা কিন্তু একটা বড় ইন্ডিকেশন। একদম একদম। এই বিষয়টা হচ্ছে, একটা গ্রহ তার দশা ভোগ করছে, এই দশাকালে দেখাচ্ছে সে আপনাকে ঋণ করাবে, এবং সেই দশা চেঞ্জ হওয়ার পর শুভ গ্রহের দশা আসছে না অশুভ গ্রহের দশা আসছে, মানে আপনার লগ্ন চার্ট অনুসারে যদি দেখা যায় শুভ গ্রহের দশা আসছে, তাইলে ঋণটা যদি নেন, ঋণটা কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন একটা স্মুথলি। আর যদি অশুভ গ্রহের দশা আসে, তাইলে কিন্তু আপনি পরিশোধ করার ক্ষেত্রে হিমশিম খেয়ে যাবেন। গোবিন্দদা, এটা আরেকটু ডিটেলসে ওনাদেরকে বলা যাক না, যে যেমন ধরুন শুক্রের যে দশা 20 বছরের, কেতুর দশা 7 বছরের, রাহুর দশা কত? 18 বছর। 18 বছরের। কেমন মজাদার বিষয় হচ্ছে, ছক গণনার ক্ষেত্রে যেটা দেখা গেছে, এই যে ঘর বাড়ি, সবাই বলছে যে আচ্ছা মঙ্গলের তাহলে প্রভাবে এখানে মঙ্গল ভূমির কারক গ্রহ, ঘর বাড়ি হবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, মঙ্গলের দশাটা কত বছরের? 8 বছরের। 8 বছর, বিংশোত্তরী মতে, মানে ওটা ভাগ আবার আলাদা আছে। হ্যাঁ, লজিক্যালি আপনাকে আমি ইনসিডেন্ট দেব এখানে, আপনাদের জীবন থেকেই আমি
উদাহরণ রাখবো। আপনি আপনার ফ্ল্যাটের যে ইএমআইটা আপনি 15 বছরের জন্য করেছেন, বস প্রথম 4 বছর তো আপনি প্রিন্সিপাল মানি ছুঁতেই পারবেন না, মানে আসল যে টাকাটা উনি নিয়েছেন 24 লক্ষ টাকা ধরুন ওনার নেওয়া আছে, এই 24 লক্ষ টাকার যে সুদটা বেড়ে গিয়ে হবে সেই টাকাটাই প্রথম 4 বছর ওনার কাছ থেকে ব্যাংক কালেক্ট করবে। তো তাহলে ধরুন মঙ্গলের দশা ওনার ভালো ছিল, 8 বছরের ক্ষেত্রে 4 বছর চলে গেল শুধু সুদ মেটাতে, বাকি পড়ে আছে হাতে আরো 4 বছর ভালো টাইম। নিশ্চয়ই উনি সেই জীবনযাপন করছেন না যেখানে বাকি 4 বছরে ওনার আর যে 15 থেকে মাইনাস যদি করে দিই 4, তাহলে থাকছে কত 11 বছরের ঋণ নিশ্চয়ই উনি 4 বছরে যেচে গিয়ে ব্যাংকে গিয়ে নিশ্চয়ই মিটিয়ে দিয়ে আসতে যাচ্ছেন না। না, সম্ভব না, নিশ্চয়ই যাচ্ছেন না। না। তাহলে এক্ষেত্রে আপনার দশা অন্তর্দশা দেখাটা জ্যোতিষ বিচারের জায়গা থেকে দেখাটা উচিত কি উচিত নয়, যদি আপনার উচিত মনে হয় তাহলে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, নতুবা করার দরকার নেই। আপনি যেমন মজায় আছেন মজায় থাকুন। বলি, হ্যাঁ বলুন। আমি একটা উদাহরণ দিই। ধরুন মঙ্গলের দশায় আমি এই বৃষ রাশির জাতকের কথা বলছি। একদম বৃষ রাশি বৃষ লগ্নের জায়গা থেকেই আমরা বলছি। ধরুন মঙ্গলের দশায় তিনি একটা ঋণ গ্রহণ করলেন, হুম, হলো তো। মঙ্গলের 4 বছর যাওয়ার পর কিন্তু রাহুর দশা শুরু হয়ে যাচ্ছে। এই রাহু যদি খুব ভালো জায়গায় থাকে, কারণ মৃগপতি বৃষকন্যা কর্কটস্থ চ রাহু ভবতী বিপুল লক্ষ্মী রাজ ও রাজাধিপবা। অর্থ কি? মৃগপতি বলতে সিংহ, সিংহের আবার ভাগ আছে, 3টে নক্ষত্র আছে, তার মধ্যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রটা ফেভারে থাকে। আচ্ছা, বৃষ, কন্যা, এবারে কর্কট, এই জায়গায় যদি রাহুর অবস্থান থাকে এবং শুভ নক্ষত্রে থাকে, অর্থাৎ শুভ তারায়, যে বিপদ সম্পদ ক্ষেম ইত্যাদি আমরা বলি না, নবতারা চক্র যারা দেখান তারা শুভ তারায় থাকে, তাইলে দেখা যাচ্ছে এই রাহু এই ঋণকে তুড়ি মেরে শোধ করে দেওয়ার ক্ষমতা। ওই 4 বছরেই 11 বছরের যে ডেট তাকে ক্লিয়ার করে দেবে, ক্লিয়ার করে দিতে পারে রাহু। কেন? রাহু যখন দেয় তার কোনো অঙ্ক নেই। আর রাহু যখন নেই যে দুর্গা বুড়ি যেতে বেড়ে দেব 10 হাতর দেব, তুই 2 হাতর কেতে টিকে লেবু এ আড়সার দিকে উলি পড়িব, ଆଉ দুর্গা বুড়ি যেতেবেলে 10 হাতর কাঢ়ি লব, তুই 2 হাতর কেতে টিকে ধরি রাখি পারিবু, সবু টানিলেই লব। এই ভাষাটা তো লোকে বুঝলো না, একটু সরল বাংলা মানে ভাষায় বলো। এটা হচ্ছে একটা উড়িয়া কথা। দুর্গা দেবী যখন দেন, অর্থাৎ ঈশ্বর যখন দেন, তার দুর্গা দেবীর 10 হাত, 10 হাতে আপনাকে দিচ্ছে। আপনি 2 হাতে কতটুকু ধরবেন? আপনার 4 দিক দিয়ে গড়ে পড়বে, এতটা উঁচু হয়ে গেছে টাকা পয়সা সম্পদে, কারণ দেবতা ঈশ্বর ভগবান দিচ্ছেন। আর যখন ঈশ্বর আপনার কাছ থেকে কেড়ে নেবেন, সে ক হাতে কাটবেন? দেবেন যেরকম 10 হাতে, নেবেনও তো 10 হাতে। আপনি 2 হাতে কতটা ধরে রাখতে পারবেন দাদা? একদম তাই। 2 মুঠো, হ্যাঁ, বাকিটা পুরোটাই সে কিন্তু 10 হাতে টেনে নেবে। আবার 10 হাত দেখবেন আপনার হাতের মুঠোর দিকেও হাত বাড়িয়েছে টানার জন্য। তাহলে যখন আপনার যোগ আসবে না, তখন আপনি এমন পাবেন আপনি কল্পনা করতে পারবেন না। তখন এই ঋণকে এর চেয়ে বহুগুণ ঋণ শোধ করেও সঞ্চয় করতে পারবেন। কিন্তু যদি দশা অন্তর্দশা বা গ্রহ সন্নিবেশ পারমিট না করে, আপনি যত বড়ই থাকুন না কেন, আপনাকে রাজপথে বসিয়ে দেবে থালা হাতে করে। আমি এর একটা বাস্তব ঘটনা আমি আপনার সামনে রাখছি। এই ঘটনাটা না কোন শহরের আমি বলবো না, কীরকম সিচুয়েশান দেখুন। ধরুন প্রত্যেকের কোথাও না কোথাও তো তার বাসস্থান আছে। তিনি ভেবেছিলেন যে তার যে বাসস্থান আছে তিনি সেই বাসস্থানটাকে বিক্রি করে দেবেন। তবে এদিকে এই মুহূর্তে যেহেতু রোজগারপাতি ঠিকঠাক চলছে, কাজের জায়গায় তিনি অন্য শহরে আছেন, সেই শহরে তিনি একটা ফ্ল্যাট নেবেন। আমি ফ্ল্যাট সংক্রান্তই বলছি, কারণ হচ্ছে মানে মানুষের ওনার জীবনে আর কি, যার কথা বলছি তার জীবনে এইভাবেই এই সিচুয়েশানটা দাঁড়িয়েছে। সে সেখানে ফ্ল্যাট নিয়েছে, এবার জানে যে আমি গ্রামের বাড়িটা বিক্রি করে দেবো, মানে তার নিজস্ব যে অংশ যেটা সেটা বিক্রি করে দেবে। এর মধ্যে ভাইয়ে শত্রুতা, বৌমা ভাই এইসবের শত্রুতার কারণে ব্ল্যাক ম্যাজিক, এবং তার যে সেখানকার যে সম্পত্তি সেটা দাগ নাম্বারও আলাদা, সেটার আলাদাও তার মানে বারাম টারাম সবই আছে। সে আর কিছুতে সেটাকে আর বিক্রি করে উঠতে পারছে না, তার বাস্তুটাকে তন্ত্রক্রিয়ার দ্বারা বিক্রি আটকে রাখা হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছেন কত জটিল। আজকের সময় দাঁড়িয়ে মানুষের মধ্যে হিংসার যে মগজমারি সেটা বিভৎস লেভেলের। আপনি ফেসবুক খুলবেন,
দেখবেন ওখানে সব কমেন্টে কথাবার্তা চলে তো মানুষের, একটু কনভারসেশন দেখবেন, ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক গিয়ে একটা বিষ ফুটিয়ে দিল, হুল ফুটিয়ানো কথাবার্তা সব। হিংসার যে জায়গা, তার ব্ল্যাক ম্যাজিক করে তার ঘর বাড়ি বিক্রি করতে পারছে না। এমন বহু ক্লায়েন্ট আছে আমাদের যারা দিল্লিতে থাকছে, কেউ মুম্বাইতে থাকছে, তার ধরুন বারাসাত বা কলকাতার কোথাও না কোথাও তার জায়গা জমি আছে, সে বিক্রি করতে পারছে না। সেখানকার যে বিপদগ্রস্ত অবস্থায় সে পড়েছে, তার জন্য যে এখানটা বিক্রি করবে, সে বিক্রিও করতে পারছে না, দামও পাচ্ছে না। আমি জানতে চাইছি বৃষ রাশি বৃষ লগ্নের সাপেক্ষে তো শুধু এই ঘটনা হচ্ছে না, তাই বাকি এপিসোড দেখতে বলছি, কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের জায়গা থেকে এনার জন্মছকে কি কম্বিনেশন থাকলে পরে এনার জীবনে এই সিচুয়েশনটা এসে দাঁড়াবে। ওনার চতুর্থ জায়গা, যেখান থেকে আমরা ঘর বাড়ি সম্পদ ইত্যাদি ভাবি, সেই জায়গায় শনি কেতুর যোগ অবশ্যই, কেতুর অবস্থান অবশ্যই আছে, এবং শনির একটা ওই জায়গায় সংযোগ আছেই। দেখুন, যার ফলে ওই জায়গা জমির উপর কিন্তু তন্ত্রটা আসছে। আবার ওনার শরীর হলে সে জায়গা আলাদা, জায়গা জমি হলে ওনার সেই চতুর্থের জায়গাটায় দেখুন, এই চতুর্থের ওপর তার এটা তৈরি হয়ে যাবে প্রভাবটা। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিংহ রাশির যে ঘরটা বৃষ রাশি সাপেক্ষে, এই জায়গাটায় দেখতে হবে শনি কেতুর সংযোগ আছেই, হয় নাক্ষত্রিকভাবে, না হয় দৃষ্টিভাবে, না হয় অবস্থানগতভাবে, যে কোনোভাবে ওনার কিন্তু আছে। তদুপরি নবতারা চক্র বিচার করার দরকার আছে। এই রাষ্ট্রাধিপতি তিনি আবার কোথায় গিয়ে বসলেন? বৃশ্চিক রাশির যে, হ্যাঁ না বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থের, রবি গিয়ে কোথায় বসলেন, কার সাথে বসলেন? সেই জায়গায় আবার শনি কেতুর সাথে কোনো রকম সম্পর্ক হয়ে গেল নাকি, সেটাও দেখার বিষয় আছে। তবে গিয়ে তন্ত্র দিয়ে রোধ করা যাবে, করেছেন মানে এটা বোঝা যায় যে তন্ত্র দিয়ে করা হয়েছে, এটাকে কাটাতে হবে। আপনাকে একটা কথা বলি, এই জায়গা জমি নিয়েই আমি বলবো, মানে ঋণ মানুষের জীবনে বহু প্রকারের হয়, আমরা একটু আগে আলোচনা করছিলাম। ঋণের জায়গা থেকে এটাও দেখেছি যে ধরুন জায়গা জমির ক্ষেত্রে কীরকম চলছে, দেখুন বিষয়টা জায়গা জমির ক্ষেত্রে কীরকম চলছে। দুজন বন্ধু তারা একসাথে এই জায়গা জমি সংক্রান্ত বিজনেস শুরু করেছে। আচ্ছা, দালালি বিজনেস করছে আর কি, জায়গা কিনছে, একটু বেশি দামে বিক্রি করছে, এরকম চলছে। এই দুজন বন্ধুর মধ্যেকার সিচুয়েশনটা যেটা দাঁড়াচ্ছে যে একজন ক্লায়েন্টের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, সে টাকা পয়সাটা তাদের অফিসে জমা হয়নি, হিসেবের মধ্যে আসেনি। ওদিক থেকে ক্লায়েন্ট যিনি ছিলেন, মানে যিনি জায়গাটা কিনছেন, তিনি সেই লেভেলের আর কি, মানে যেমন কুকুর তেমন মুগুর, সেই জায়গা তার কাছে মুগুরটা বেশ ভালোই ছিল। আরেকজন টাকা পয়সা নিয়ে কেটে পড়েছে, আরেকজন বন্ধু তিনি পড়েছেন ফাঁপড়ে, না জায়গা দিতে পারছে না টাকা ফেরত দিতে পারছে। ঠিক আছে, তো এই যে ইন্ডিকেশন, মানে আপনাকে ফাঁসানো হচ্ছে। বহু ঋণের জায়গায় দেখা যায় যে আপনি ঋণ না দিলেও যেমন শত্রুতা আসে, আবার এরকম ফাঁসিয়ে আপনার ঘাড়ে এসে ঋণটা পড়ে যাচ্ছে, এবং যে শত্রুতার জায়গা থেকে বেরোতে আপনার কাল ঘাম ছুটে যাবে। অবশ্যই এই সিচুয়েশনটা, এই যে মানে মানে পিছনে ছুরি মেরে যে ঋণে ফেলে দেওয়া, এই জায়গা কোথা থেকে দেখা যায়? একটা কথা প্রথমেই ভাবতে হবে, আপনি যে জায়গাটায় দাঁড় করালেন তার উপর পার্টনারশিপ বিজনেস, সপ্তম ঘর থেকে বিচার করতে হবে। আচ্ছা, সপ্তম স্থল তাইলে আগে ভালো করে দেখবো পার্টনারশিপ ব্যবসাটা ঠিক কি ভুল। ওনার ক্ষেত্রে নিশ্চিত তিনি ভুল করেছেন, মানে সপ্তম ঘর ভালো নেই, পার্টনারশিপ ব্যবসা করা উচিত হয়নি, কারণ পার্টনারই শত্রু হবে। সুতরাং দেখা যাচ্ছে সপ্তমপতি যে কোনো কারণে হোক ষষ্ঠে অবস্থান করলো, অষ্টমে অবস্থান করলো, দ্বাদশে অবস্থান করে গেল, তাইলে সেই পার্টনারশিপ ব্যবসা থেকে একটা দূরত্ব তৈরি হলো। দেখুন, অষ্টমে চলে গেলে ক্ষতি, দ্বাদশে গেলে ব্যয়, ষষ্ঠে চলে গেলে ঋণটা আপনার ঘাড়ে চেপে বসলো। এবারে সেই জায়গাটাকে বিবেচনা করার দরকার আছে। শুধু যে ঋণ হয়ে যাবে তা নয়, এমন ঋণের বোঝা, এমন চাপ এলো, তিনি সুইসাইড করতে বাধ্য হলেন। এমন তো সিচুয়েশন দেখা যায়, মানে ছক দেখলে বোঝা যাবে, এমনও দেখা যায়। এই তো মানে কয়েক মাস আগে বোধহয় এই আমাদের কলকাতাতে আইটি প্রফেশনে তিনি আছেন, তিনি ওয়ার্ক প্রেশারের জায়গা থেকে ঝাঁপিয়েছেন, কিন্তু তার ফ্যামিলি লাইফে কি ব্যালেন্স ছিল বা সেখান থেকে অর্থনৈতিক কি জায়গা ছিল, মানে তিনি ওই ওয়ার্ক প্রেশারের মধ্যে কেন তিনি পড়ছিলেন। হ্যাঁ, মানে এসেই গাছের গোড়ায় না জল ঢেলে, আগায় জল ঢেলে পাতা ভিজিয়ে একটা ছবি তুলে নেওয়া, যে দেখো গাছে কত জল দিয়েছে। একজন ওয়ার্ক প্রেশারের জায়গা থেকে তিনি সুইসাইড করছেন। আসলে কাজটা করছিল কেন? অর্থের জন্য। তাহলে তার কতগুলো ইএমআই চলছে,
তার বাড়িতে ইন্টেরিয়র ডিজাইনিং করার ক্ষেত্রে কত টাকা খরচা করেছেন তিনি এবং কেন করেছিলেন, তার ইচ্ছে ছিল কিনা, বাকি জায়গাগুলো তো দেখতে হবে। সব কিছু, মানে কি কারণে তিনি এই বিপদগ্রস্ত। আচ্ছা, আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইছি, বিপদে পড়ার পর আসেন জ্যোতিষের কাছে, এটাই তো স্বাভাবিক কথা। জ্বর না হলে আপনি ডাক্তার দেখাবেন কেন? আমি একটু পরামর্শ দিই, যারা একটা বড় ধরনের ঋণ করতে চাইছেন যে কোনো পারপাসে, ঋণটা নেওয়ার আগে একবার বিবেচনা করুন না। আমি 500 টাকা 5000 টাকার কথা বলছি না। যারা বড় ধরনের ঋণ নিতে চাইছেন, ঋণটা নেওয়ার আগে একটু দেখে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কোন সময়ে আমি ঋণটা নেব, নিলে আমার সুবিধা হবে, আমি পরিশোধ করতে পারবো। আবার যদি যৌথ পরিবার হয়, কার নামে সম্ভব হলে বলছি ভাষাটা, কার নামে ঋণটা নিলে পরিশোধের সুবিধে হবে, একটা বিবেচনা করে বার করা যায়। সেক্ষেত্রে মনে হয় ঋণ গ্রহণ করলেও ঋণটা ক্ষতিগ্রস্ত জায়গায় আপনাকে নিয়ে যাবে না। আমি আজকের এই এপিসোডে আরও একটি কথা বলবো, যেটা জ্যোতিষীর কাছ থেকে প্রতিকার নেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ ঋণগ্রস্ত হচ্ছেন। সমালোচনার বাইরে নিজেরা থাকবো কি করে? ঘটনাটা যদি সত্যকে তুলতে হয়, যদি সত্যকে তুলতে হয়, তাহলে তো নিজেদেরকেও বলতে হবে, নিজেদেরকেও তো বলতে হবে। আমি এখানে কোনো জ্যোতিষী ব্যক্তিবিশেষ তার বিরুদ্ধে যাচ্ছি না, আমি যাচ্ছি আপনাদের সিচুয়েশনের জায়গা থেকে, জ্যোতিষীর কাছে প্রতিকারের জায়গা থেকেও না। প্রতিকার যখন কিনতে হচ্ছে, সেই জায়গা থেকেও তো অনেক মানুষ ঋণগ্রস্ত হচ্ছেন। এবার সেই ক্ষেত্রে জ্যোতিষী তাকে কি বলে? হ্যাঁ, আপনি ঋণটা করুন, আপনি বরং ঋণ থেকে বেরোতে পারবেন। মানে ঋণ থেকে বেরোনোর জন্য, ধরুন আপনার 5 লাখ টাকা ঋণ আছে কি 2 লাখ টাকা ঋণ আছে, সেই ঋণ থেকে বেরোনোর জন্য একটা লামসাম অ্যামাউন্ট আপনাকে এদিকে আরও একটু ঋণ করতে হচ্ছে। সেটা মেবি বিভিন্ন রকম অ্যামাউন্ট হতে পারে। সেটা করে আপনার গ্রহগত প্রতিকার করে সেখান থেকে আপনি ঋণ থেকে মুক্ত হবেন। তো এই যে ব্যাপারটা, এটাও তো এক প্রকার ঋণে পড়ে যাও না? এই জায়গাটাকে তখন আপনারা ক্লায়েন্টের, মানে আমি আমাদের ইন হাউসের কথা বলছি, যে সেই ক্ষেত্রে সেই ক্লায়েন্টটাকে কীভাবে দেখা হয়, মানে তার যেমন প্রতিকার যেমন লাগবে সেটা দেখা হচ্ছে, বাট বেরোনোর পথ হিসেবে সেটাও কি দেখা হয়? আপনি আমাকে মানে সোজা হয়ে বসতে বাধ্য করলেন। বাধ্য করছি তো আমি। এইখানে একটা জিনিস আমাকে বলতে বাধ্য হচ্ছি, মানে ব্যাকরণে ঢুকতে হবে। অবশ্যই বলুন। একটা ন্যাক হয়ে দাঁড়িয়েছে কি জানেন? আমি স্টোন পরবো। আমি আজকে কিন্তু এই জায়গায় একদম খুলে বলছি, স্টোন কি করে, স্টোনের কাজ কি? গ্রহকে শক্তি বৃদ্ধি করা, গ্রহের শক্তিটা বৃদ্ধি করছে। এবারে আমি ধরে নিলাম আপনার ঋণ থেকেই যেহেতু বলছি কথাটা, ঋণের অধিপতি যে কোনো একটি গ্রহ তো ওনার রাশি লগ্ন হিসেবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা শুধু বৃষ নিয়ে বলছি না, বাকি সবাইকে এবার ধরে নিচ্ছি। খুব মারাত্মক জিনিস, আমরা বৃষ থেকেই আলোচনা করি। এটা একটা মারাত্মক জিনিস আলোচনা চলছে। এবারে কোনো জায়গায় কোনো জ্যোতিষীর কাছে, সে আমার কাছে এলেও আমি অর্থের লোভে ওটাকে কি করলাম, একটা স্টোন ধরিয়ে দিলাম ওই ঘটনার জন্য, একটা প্রতিকার ধরিয়ে দিলাম। ঠিক না, সেই প্রতিকারটা আপনার ক্ষতিও করতে পারে। আপনি শুধু স্টোনটা কেনার জন্য ঋণ কেন বলছেন? এই স্টোনটা নেওয়ার পর ঋণ 3 গুণ বৃদ্ধি পাবে। কীরকম না, এই ষষ্ঠপতি ধরুন বদ দ্বারায় কোনো একটি খারাপ দুস্থানে বসে গেলেন এবং বদ দ্বারায় বসে গেলেন, বদ দ্বারায় আপনার হয়তো মৃত্যুযোগ ছিল না, যেহেতু ষষ্ঠপতি মানে তো আপনার বিরুদ্ধে, এবারে সে বদ দ্বারায় বসেছে আরও ক্ষতির জায়গায়। এবারে আপনি কি করলেন, একটা স্টোন ওখান থেকে ওটার জন্য নিয়ে আপনি নিজের মৃত্যুটাকে আরও ত্বরান্বিত করলেন। মৃত্যু বলতে আমি একদম শারীরিক মৃত্যু নাও ভাবতে পারি। না, বুঝতে পেরেছি। আমি এটাকে আর একটু সরলীকরণ করি। এখানে ঋণ শব্দ বলতে আপনারা না একটু ব্যাপক অর্থে ভাবুন যে মাইনাস, হ্যাঁ, ক্ষতি। আপনি যে ক্ষতির জন্য জ্যোতিষীর কাছে গেলেন, সেটা যে ধরনের ক্ষতি হোক না কেন, তার সমাধান করতে গেলেন, অর্থাৎ তার পজিটিভ নিতে গেলেন, মানে প্লাসে আসতে গেলেন। বহু এই ধরনের প্রতিকার ভুলভাল রকমভাবে জ্যোতিষীরা দিয়ে থাকেন, যে জায়গা থেকে কিন্তু আরও বেশি ত্বরান্বিত হয়ে যাচ্ছে সেই গতি। একদম আমরা বিভিন্ন গল্পে পড়েছি, মানে ধরুন এই যে রাজার একটি নীলা ছিল, সেই নীলা আবার পরবর্তী প্রজন্ম ধারণ করলো, সেই আবার মারা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি রূপকথার গল্পে পড়েছি। এখন এই তো রূপকথার গল্প এখন এই জ্যোতিষের এপিসোড করতে এসে দেখছি আমি, যেটা না, এ রূপকথা সব কথা রূপের নয়, কিন্তু বড় কুৎসিত রূপের কথা এবং বড় বাস্তব কথা। মজার জায়গা কি জানেন, ষষ্ঠপতি ষষ্ঠে থাকলে ভালো,
একদম। ঋণের অধিপতি, ঋণের ঘর ষষ্ঠ, ষষ্ঠপতি ষষ্ঠে থাকলে ভালো। তিনি কিন্তু ঋণ করতে দেবেন না, বরং সম্পদ তৈরি করে দেবেন। এই ষষ্ঠপতি দুস্থানে গেল, প্রত্যারী, সাধক, বধ, এইসব তারাই বসে গেল। ভাববেন। তাইলে কিন্তু প্রত্যারী মানে কি জানেন? আপনি বারবার চেষ্টা করে কোনো মতে সেই ঋণটা শোধ করতে পারবেন না, লেঠেলা। আচ্ছা। সাধক বলতে বহু চেষ্টা করছেন, বহু পরিশ্রম করছেন, এই ঋণটা পরিশোধ হবে। আপনাকে এমনভাবে আপনাকে পর্যুদস্ত করে পরিশোধ করাবে যেটা আপনার সারা জীবন মনে থাকবে। আর যদি অষ্টমে গিয়ে বদতারায় বসে যাচ্ছে, অষ্টমে গেলে ঠিক আছে, কিন্তু বদতারা যদি পেয়ে যাচ্ছে, ওই ঋণই হয়তো আপনাকে মৃত্যুর কারক হয়ে দাঁড়িয়ে যাবে। আজকের এপিসোড যারা দেখছেন, বাকিদেরকে এই এপিসোডটা পাঠাবেন, এই অংশটাও পাঠাবেন, যেটা আমি এখন বলতে যাচ্ছি। আমাদের যারা জ্যোতিষী আছে এখন, যে কজন আছে, পরে আরও যাতে আরও যারা আসবেন ইত্যাদি ইত্যাদি, বাকি বাইরের কাকে কি জিজ্ঞাসা করবেন আমি জানি না। আমাদের জ্যোতিষীকে অন্তত জিজ্ঞাসা করবেন যে এই যে প্রতিকারটা আমি নেব, এটা নিতে গেলে যে আমার ঋণ হবে সত্যি সত্যি, এখানে সততা রেখে অবশ্যই জিজ্ঞাসা করবেন। যদি সত্যিই আপনার ঋণ হচ্ছে, নইলে বেকার মগজমারি করে লাভ নেই। সেই ঋণটা কি আমি মেটাতে পারবো? এই যে আমি ঋণ করে প্রতিকারটা নিচ্ছি, সেই ঋণটা কি আমি মেটাতে পারবো? জ্যোতিষীকে এটা জিজ্ঞাসা করবেন। আমি এই ভাগ্যকেন্দ্রের জ্যোতিষীকেই জিজ্ঞাসা করবেন, আমাদের জ্যোতিষীকে জিজ্ঞাসা করবেন যে আমি মেটাতে পারবো কি না। এ বড় অদ্ভুত জিনিস। মানে জানি না, মানে অনেক কথা বলার ইচ্ছে হচ্ছে, বলতে পারছি না, কেননা বাকি যারা আছে তারা ভাববে যে তাদের সাথে শত্রুতা করছি বা নিজের ঢাক পেটানোর জন্য, বা নিজেদেরকেই একদম সঠিক বলছি। আসলে না, কাজ করতে 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 মানে এপিসোডের এই জায়গা থেকে, দুই রকম জায়গা থেকেই আপনারা যখন দেখছেন না, তখন তো দেখছেন যে মানে নিজেদেরকেও ছাড়ছি না আলোচনার জায়গায়। আমি আবার এটা ভুল বার্তা পৌঁছাবে। এই যে বৃষ রাশির আজকে আলোচনা হচ্ছে বলেই যে মৃত্যু পর্যন্ত হবে কথাটা ব্যবহার করেছি, কারণ উনার লগ্নাধিপতি ষষ্ঠাধিপতি, হ্যাঁ, শুক্র। মানে তাইলে শুক্র যদি কোনো কারণে বদতারায় যায়, তাইলে তার সম্ভাবনাটা প্রবল। আবার অন্যের ক্ষেত্রে যে লগ্নাধিপতি ষষ্ঠাধিপতি হবে, তার তো কোনো মানে নেই। ওরে বাবা, এখানে তো খতরনাক কম্বিনেশন, এটা কথাটা বুঝবেন, খতরনাক কম্বিনেশন। এবার সেই জায়গাটাকে সবসময় মাথায় রাখতে হচ্ছে। মানে এই এপিসোডের এই আলোচনাটা অন্যজন অন্যভাবে শুনে তার ব্যাখ্যাটা আলাদা করতে পারেন, কিন্তু এটা এই ক্ষেত্রেই প্রযোজ্য না। আমার বিশ্বাস ওনারা যারা শুনছেন তারা তো আগের এপিসোডগুলোও দেখছেন, এই কারণেই বলছি বাকি সব এপিসোড দেখুন, বারবার বলছি ওইটা। মানে আমরা না পুরো এই যে 12টা সিরিজ করছি, রাশি লগ্নের 12টা সিরিজ হচ্ছে, ঋণের যে সিরিজ হচ্ছে, আমরা নিজেরই দেখছিলাম যে ঋণ না, এরও একটা শরীর আছে, এরও একটা মন আছে, এও ধীরে ধীরে আমাদের শরীর মনের মতো ধীরে ধীরে বাড়ে, আবার ধীরে ধীরে মৃত্যুর দিকেও এ যায়, এই ইভেন্টটা যায়। একদম একদম। মানে যে আগে ধরুন 5 টাকা ঋণ নিয়েছিল স্কুল লাইফে মশলা মুড়ি খাবো বলে, তারপরে পরে কিন্তু দেখা যাবে 20 টাকা ঋণ চলছে, কলেজ লাইফে গিয়ে দাও 100 টাকা ইত্যাদি ইত্যাদি, 500 টাকা ঋণ। এবার বিবাহিত জীবন বা এই যত বয়স বাড়ছে 5000 টাকা ঋণ ইত্যাদি ইত্যাদি করতে 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 দেখা যাচ্ছে যে একটা সময় ঋণ ফুলে ফেপে যুবকে পরিণত হয়ে গেছে, গলা টিপে ধরেছে ওনার জাতক বা জাতিকার, যিনি ঋণ গ্রহণ করলেন আর কি। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, আমি এটা দিয়ে ক্লোজিং যাব। ধরুন কোনো জাতক বা জাতিকা তার জন্মছক দেখে, আমি বৃষ রাশির ক্ষেত্রেও বলছি, অন্যদেরও ক্ষেত্রে বলছি, বৃষ রাশিটা মূলত বলছি, জিজ্ঞেস করছি, তার জন্মছক দেখে এই জায়গাটা কি তাকে একদম থ্রু আউট বলে দেওয়া যায় যে ভাই বা বোন বা মা বা দিদি যাই হোক, আপনি কখনো যদি ঋণের দিকে যান তাহলে এই পরিমাণ ঋণের বেশি আপনি জীবনে যাবেন না? এটাও গ্রহ চরিত্রে কিন্তু বর্ণিত থাকে। হ্যাঁ, গ্রহদের যদি পড়া যায়, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করবো, যেহেতু শেষের দিকে যাচ্ছি। ষষ্ঠে বুধ ছোট ছোট ঋণ করাবে। আচ্ছা, আমি ধরে নিলাম কোনো লগ্ন চার্ট সাপেক্ষে ষষ্ঠে শুক্র রিল্যাক্সের শৌখিন দ্রব্যের জন্য ঋণ করাবে। এবার শৌখিন দ্রব্য কতটা ক্রয় করবেন সেটা তো একটা মাত্রা থাকে। আবার ধরুন বৃহস্পতি শনির মতো ভারী গ্রহ ঋণী, শনি যদি নিচস্থ অবস্থায় ষষ্ঠে থাকে এবং দেখা যায় যে তার তারাটাও খারাপ পেয়ে যায় না, সেই ঋণ শোধ করা বড় কষ্ট, কারণ তিনি ধীর লয়ে চলেন।
মানে একটা রাশি চেঞ্জ করতে যার 2.5 বছর লাগে, কথাটা বুঝবেন, খুব ধীর লয়ে চলেন, তাইলে সেই ঋণটা যে হবে সেটা শোধ করতে বহুদিন সময় লেগে যাবে, বহুদিন সময় লেগে যাবে। হ্যাঁ, এই হচ্ছে বুঝতে পেরেছি। বিষয়। সেটার চরিত্রটা দেখে ঋণ কতটা হবে। হুম। দেখুন, ঋণ করতে চাইলে তো আপনি কোটি টাকা করতে পারেন, আমরা বলবো কতটা ঋণ করা উচিত, আমরা পরামর্শ দেবো কতটা পরিমাণ করা উচিত, মানে কতটা জলে নামতে পারলে আপনি যেখানে উঠে আসতে পারবেন হ্যাঁ, আর কি। সেটা একটা দেব। এবারে সেই ঋণ কিভাবে পরিশোধ হবে, কত সময় লাগবে, তারও একটা আন্দাজ দেওয়া যাবে এখান থেকে। ঠিক আছে, আমার এটাই ক্ল্যারিটি পাওয়ার দরকার ছিল। শেষে একটা মজাদার কথা বলছি, যেটা আপনিও জানেন। মজা দেখুন, অনলাইনে যখন আমরা কোনো প্রোডাক্ট কিনি, ওখানে না মানে দুরকম ডেলিভারিরও অপশান থাকে আর পেমেন্টেরও অপশান থাকে। যে আপনি আজকেই চাইছেন এক্ষুনি, তাহলে প্রাইম মেম্বারশিপ নিয়ে নিন, এক্ষুনি ডেলিভারি পেয়ে যাবেন, মানে ইচ্ছার পূর্তি এক্ষুনি করে দেওয়া যাবে। কেউ বলছে 10 মিনিটে ডেলিভারি, ঠিক? আচ্ছা, তার মানে আমি পাবো এক্ষুনি। আবার ওখানে আছে ক্যাশ অন ডেলিভারি, মানে আপনি আজকে একটা জিনিস কিনে নিচ্ছেন, রাত্রিবেলা ফোনটা দেখছেন আপনি, বা যখনই দেখছেন আপনি কিনে নিলেন, হ্যাঁ ডেলিভারিটা কবে পৌঁছাবে, ও 6 দিন সময় নিচ্ছে, বা 2 দিন সময় নিচ্ছে, বা 3 দিন সময় নিচ্ছে। ঠিক আছে, 3 দিন পরে কোথাও না কোথাও থেকে জোগাড় যন্ত্র করে নিতে হবে, অর্ডারটা তো মেরে দিই, যে সুন্দর একটা প্রোডাক্ট, এটা বেশ, বাহ খুব সুন্দর লাগছে দেখি। মানে আপনি রাত্রিবেলা বা নিজে দুপুরবেলা যাই হোক না কেন, আপনি নিজে অর্ডার করে দিলেন, আপনার কাছে হয়তো টাকাটা নেই, কিন্তু আপনি জানেন যে কোথাও থেকে ম্যানেজটা করে নিতে হবে, কেননা 2 দিন হাতে সময় আছে, পেরে যাবো ম্যানেজ করতে। এটা হচ্ছে মানে ছোট্ট একটা ঋণের একটা অপভ্রংশ আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হলো, যেটাকে বড় বড় কোম্পানি বলছে পারচেজিং পাওয়ার। দেখবেন এইসব কথাবার্তা খুব চলে, পারচেজিং পাওয়ার। আরে ভাই, পারচেজিং পাওয়ারের থেকে আমাকে তো দেখতে হবে যে পারচেজিং মানে ওই নিডটা আমার আছে কি না। একটা কথা বলি, হ্যাঁ, দিয়ে শেষ করবো। না, একটু বলতে হবে, একটা হ্যাঁ, উদাহরণ মাথায় এসছে, না হয় বলুন। হারিয়ে যাবে। বলুন। আচ্ছা, আমাদের গায়ে অসংখ্য লোমকূপ আছে না? হ্যাঁ, মাইক্রোফোনটা কাছে নিন। আছে তো। এই লোমকূপগুলো আমাদের প্রচুর উপকারে লাগে, আবার এই লোমকূপগুলো প্রচণ্ড অপকারে লাগে। এগুলো ছোট ছোট ছিদ্র, কিন্তু আমাদের বায়ু সঞ্চালনে এটা একটা ভূমিকা আছে। আচ্ছা, আমরা যে তেল মাখি, সেই রন্ধ্রগুলো দিয়ে ভেতরে ঢোকে। আচ্ছা, এটা উপকারে লাগছে তো। আবার এই রন্ধ্রগুলো দিয়ে বিভিন্ন রকম যে ছোট ছোট ভাইরাস, সেটাও কিন্তু প্রবেশ করার ক্ষমতা রাখে। তাইলে সেরকম এই যে কোম্পানিগুলো বললেন না, এগুলো কিন্তু মনে করবেন সব ভাইরাস ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, আপনার প্রতিটা লোমকূপ দিয়ে আপনার শরীরে প্রবেশ করার চেষ্টা করছে। দয়া করে যতটা সম্ভব এর থেকে বিরত থাকুন। আরে বাবা, কথাই তো আছে যে হাটে কেনে রানী আর দুয়ারে কেনে কানি। আপনি যদি যাচাই করে করে কিনতে যান, 2 পয়সা ভালো মন্দ বিবেচনা করে দাম কমিয়ে আপনার মতো করে আপনি কিনতে পারবেন। আর বাড়িতে যদি কেউ বয়ে এনে দেয়, বা বাড়িতে কেউ বেচতে আসে না, তাকে বলা হচ্ছে কি, মানে কানি। কেন বলুন তো? এটার যে মূল্য, সে কম বললো কি বেশি বললো, সেটাকে কিন্তু তুল্য মূল্যে বিবেচনা করার কোনো জায়গা থাকে না। কারণ আপনার বাড়িতে তো আর 20 জন একসাথে আসছে না, একজনই আসছে যে কোনো জিনিসটা নিয়ে। সেরকম যে আপনি যদি 10টা জায়গায় যাচাই করেন, ভালো মন্দ গুণমান আর মূল্য যাচাই করতে পারবেন, কিন্তু একটা যখন আসবে, সেটা কিন্তু গুণমান বা মূল্য, সেটা বিচার করার ক্ষেত্রে একটু কিন্তু ধোঁয়াশা থাকবেই। না, ধোঁয়াশা থাকবে না, মানুষ এক্ষেত্রে মেনে নিয়েছে এটা, যে আমার বাড়ি পর্যন্ত দিয়ে যাচ্ছে, যে দোকানদারটা এসছে ও বেশি দামেই দিচ্ছে আমাকে, এবং ও কেন বেশি দামে দেবে না, ও তো আমার বাড়ি পর্যন্ত দিয়ে যাচ্ছে। কারণ আমি চাইছি সুখ, আমি চাইছি না গিয়ে কিনতে, ও আমার বাড়ি পর্যন্ত দিয়ে যাচ্ছে, এটা ওর হক, ওটা ওর অধিকার, আর ওর অধিকারটা আমি দেব, পূর্ণ করবই। ঠিক আছে, মানুষ এইভাবে মাথা তৈরি হয়ে গেছে মানুষের। এবার যারা এই যে ধরুন আলোচনা শুনছেন, তাদের মনে হচ্ছে তাহলে আপনারা কি কোথাও থেকে এই সমস্ত বিরুদ্ধে যেতে বলছেন? আমি বলছি আপনার প্রয়োজন কি আছে সেটা দেখুন, সামর্থ্য কি আছে সেটা দেখুন, তাহলে আপনি ঋণগ্রস্ত হবেন না, আপনি মাইনাসে যাবেন না। আর যদি মাইনাসে না যান, তাহলে আপনার জ্যোতিষের যে দ্বারস্থ হওয়া, রেমেডি নেওয়া, এইসব জীবনে আপনার আসবেই না, আপনার এই জীবনে এই সিচুয়েশন আসবে না।
হ্যাঁ, হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেছে, বা কোথাও একটা ভর্তি আছে নার্সিংহোমে, আপনাকে কারোর কাছে গিয়ে হাত পেতে নিতে হচ্ছে, আপনি তার প্রাণ বাঁচানোর জন্য নিচ্ছেন, সেটা আলাদা। সেটা তো দুর্ঘটনার জায়গা থেকে আপনাকে করতে হচ্ছে। কিন্তু যা আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন আপনার আচরণ দিয়ে, আপনার ব্যবহার দিয়ে, আপনি সেটা যদি করেন, বাঁচাচ্ছেন আপনি। আসলে ওই আয়, ওটাই একটা আয়, বড় আয়। আপনি লিকেজগুলোকে থামিয়ে দিচ্ছেন, মানে আপনি ওখান থেকে বাঁচাচ্ছেন অর্থ। আপনি ঋণ মেটাবেন কি করে? আর ঋণ হচ্ছেও বা কোথা থেকে? ওই লিকেজ থাকলেই ঋণ হবে, লিকেজ মিটিয়ে দিলেই আর ঋণটা হচ্ছে না, তার মানে আপনি পজিটিভ হলেন ওই জায়গাটাতে। আগামী এপিসোডে আমরা এই বিষয় নিয়ে আরও ডিটেলসে কথা বলবো। অন্যান্য রাশি লগ্নের জায়গা থেকে তো কথা বলছি আমরা, যখন ধরুন বৃষ রাশির জায়গা থেকে কথা বলছি, এই রাশির যে প্রকৃতি বা প্রবৃত্তি, তার বৈশিষ্ট্য যা আছে, সেই নিরিখে যে কমেন্টগুলো দেখেছি, যে ক্লায়েন্টগুলো দেখা হয়েছে, সেই জায়গা থেকে আমরা তুলে তুলে নিয়ে আসছি উদাহরণগুলো, বাস্তব জায়গাগুলোকে। পরবর্তীতেও যে রাশি লগ্নের আলোচনা হবে সেখানেও আমরা তুলে নিয়ে আসবো সেই জায়গাগুলোতে। কিন্তু ওভারঅল জায়গা থেকে সব এপিসোড দেখার কথা এই কারণেই বলছি, ভিউজ বাড়বে বলে নয়। পুরো যে এপিসোডগুলো আছে, সিরিজটা আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে কত দিক থেকে লিকেজ আছে, আপনাকে কত দিকে নিজেকে ঠিক করতে হবে। ওইটুকু ঠিক হয়ে গেলে কিন্তু আপনার জীবনে আপনি অনেকগুলো প্লাসের দিকে এগিয়ে গেলেন, অনেকটা পজিটিভিটির দিকে এগিয়ে গেলেন। তপভূমি নর্মদা আপনাকে কেবলমাত্র ভক্তি দেবে না, মা নর্মদার মাহাত্ম্য কথা আপনাকে কিন্তু জীবনের ব্যালেন্সটাকে কিভাবে আপনি রাখবেন, কিভাবে প্রয়োজনটাকে চিনতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু আপনাকে দেবে। কেননা মা সিদ্ধিপ্রদায়িনী, মা কিন্তু সিদ্ধিপ্রদায়িনী, অর্থাৎ পজিটিভিটির জায়গাটাই কিন্তু আপনাকে দেবে, আপনার জীবনকে ব্যালেন্স করবে। আপনি বুঝতে পারবেন আসল প্রয়োজনটা কি, আসল প্রয়োজনটা কি। এই শরীরে, এই জীবনে আজকে যারা এপিসোড দেখছেন বা যারা আমরা এদিকে আছি, আমরা কে যে মুখ্য পাবো, কে যে এই জীবন মৃত্যু চক্র থেকে বেরিয়ে চলে যাব একেবারে, আমরা তো নিজেরাও জানি না। না, আবার দেখবেন অনেকে ঋণ করে কিন্তু জেল জরিমানা হচ্ছে। ওই 12 হাউসের জায়গাটা কিন্তু মুখ্যেরও জায়গা, আবার জেল জরিমানারও জায়গা হচ্ছে 12 হাউস। বড় মজাদার জিনিস। দেখতে থাকুন, পরবর্তী এপিসোডে আলোচনা হবে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে সিরিজ শুনুন। আর বাদবাকি পিডিএফ যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন। বাকি জ্যোতিষ বিচারের জন্য যদি মনে হয় যে না একটু দেখিয়ে নিন, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। নমস্কার, নর্মদেহার। নমস্কার।